মহেশপুর গ্রামে শীতের সকাল। দুই বুড়ো বুড়ি থাকতো। তাদের কোনো অভাব ছিল না। দুই ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারা দুইজন একা একা খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। একদিন সকালবেলা দাদু বাগানে ফুল তুলছিল পূজার জন্য। এমন সময় সেখানে রমেশ এসে বলল, দাদু, ও দাদু, এই শীতে এত সকালে বেরিয়ে পড়েছো? সকাল সকাল উঠবো না তো বেলা দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়ে থাকবো নাকি? তাছাড়া শীত আর গ্রীষ্ম কি সকালে উঠে কত কাজ থাকে, তাই না? আর সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের শরীরের জন্য অনেক ভালো, বুঝলি? আমাদের শরীরের জন্য অনেক ভালো। ওমা, ঘরে তো শুধু তুমি আর ঠাকুমা, এত কাজ কিসের তোমাদের বলো তো? ওরে বোকা, কাজের কি আর শেষ আছে রে? সকালে উঠে ফুল তোলা, তারপর বাজার করা, মুদি সদাইয়ের মাল আনা, বাগান পরিষ্কার করা, সে অনেক কাজ রে, অনেক কাজ। ও আচ্ছা, দাও, আজ না হয় আমি বাজার করে দিচ্ছি। না 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 না, বাজার করে দিচ্ছি বললেই তো আর হয় না। তোর ঠাকুমার আবার অনেক ফ্যাকরা। পুকুরের তাজা মাছ লাগবে, রাজ্যের সব শাক সবজি আলাদা আলাদা করে লাগবে, তার সাথে আবার ভালো মানের আটা ময়দা, তার সাথে আমলকি, লেবু, লঙ্কা, সে হরেক রকম জিনিস আনতে হবে রে, ফর্দ মিলিয়ে, বুঝলি? সে আমি অত শত বুঝে শুনে আনতে পারবো না, তবে আলু পেঁয়াজ রসুন আটা ময়দা তো আনতে পারবো, তাই না? না রে বাবু, তুই যা, আমাকেই যেতে হবে বাজারে। আচ্ছা, আমি তো যাবই বাজারে। যদি তোমার সাথে দেখা হয় তাহলে বাজারের থলিগুলো এসে বাড়ি পৌঁছে দিয়ে যাব, কেমন? আচ্ছা, সেই ভালো। এই বলে সে পুজোর ফুলগুলো নিয়ে ঘরের ভেতর গেল এবং দাদু তার বউয়ের হাতে ফুলের থালিটা দিল আর বলল, এই নাও তোমার পূজার ফুল, দূর্বা ও তুলসী পাতাও রেখেছি আলাদা আলাদা করে। তা বেশ করেছো, এবার বসো। আমি চা আর টোস্ট বিস্কুট করে দিচ্ছি, আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। খুব খুব করে কেসে যাচ্ছ দুদিন ধরে, এরপর না আবার বুকে কাশ জমে যায়। ও কিছু না বউ, শীতকালে প্রতি বছর তো হালকা কাশি হয়, ও আবার ঠিক হয়ে যাবে। দাও, চা দাও তো দেখি। এরপর দাদু ও দিদা চা নিয়ে বারান্দায় বসলো আর বলল, এবারে বলো, বাজার থেকে কি আনতে হবে? আজ না হয় বাজারে নাই গেলে, শরীরটা যেহেতু ভালো নেই, আজ না হয় বিশ্রামই করো। আরে না না, শরীর ঠিক আছে, তুমি ফুর্তিটা দাও, আমি সব হিসেব করে নিয়ে আসবো। দাও দাও। আচ্ছা দাঁড়াও। এই নাও। আচ্ছা, আমি এখন গেলাম গো। এই বলে সে বাজারের দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই সে বাজারে পৌঁছে গেল। তাকে দেখে এক সবজিওয়ালা বলে উঠল, দাদু, ও দাদু, আজ মোচা নেবে না? ভালো কাঁচকলার মোচা আছে গো। না রে বাপু না, এখন মোচা নিয়ে গেলে বুড়ির তো কাটতে কাটতে সময় চলে যাবে। ও, তাহলে একটা লাউ দিয়ে দিচ্ছি, ভালো কচি লাউ, চিংড়ি দিয়ে লাউ চিংড়ি খাবে, বুঝলে? না 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 না, লাউ চিংড়ি নয়, তা দিয়ে দাও, বড়ি দিয়ে লাউ খাবো, লাউ বড়ি। দুটো বেগুন নিয়ে যাও দাদু, শীতে খেয়ে দেখবে পুরা মাখন একেবারে, একটাও বীজ খুঁজে পাবে না। দিয়ে যাও। ও হ্যাঁ হ্যাঁ, তা বেগুন পোড়া তো বুড়ি খুব ভালোই খায়। তবে তবে আর কি, একটু কম দামেই না হয় দিয়ে দেব, তুমি কাল এসে বলবে কেমন বেগুনগুলো। বেগুন পোড়া তো মন্দ নয়, তবে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা
সে সবও তো লাগবে নাকি? শুধু শুধু তো আর বেগুন পোড়া খাওয়া যায় না। সব দিচ্ছি গো দাদু, সব দিচ্ছি। তুমি ব্যাগ দাও, আমি সব গুছিয়ে দিচ্ছি গো। এই না 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 না, বেশি কিছু দিস না, ভারী যেন না হয়ে যায়। আমি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবো না, আবার ময়দাও নিয়ে যেতে হবে। ও মা, কি আর দিলাম, বেশি কিছু দিচ্ছি না তো। তবে হ্যাঁ, টমেটো গুলো কিন্তু ভালো এনেছি। কি লাল টুকটুকে দেখছো? এই টমেটো চাটনি না হলে কি চলে দাদু? দাদু নেবে নাকি? আর না হে বাবু, আজ টমেটো লাগবে না। কেন দাদু, ঠাকুমা চাটনি খায় না নাকি? না, খায়, ভালোই খায়, কিন্তু তার জন্য তো আবার খেজুর, আমসত্ত্ব, খেজুরের গুড় এগুলো নিতে হবে। সে আর চিন্তা কি, ওই দোকানেই সব পাবে। দাঁড়াও, আমি বলে দিচ্ছি। ও ভাই, এই যে দাদুর মালপত্রগুলো দিয়ে দাও তো। আর দাদু, তুমি টুলে বসো, সব আমি গুছিয়ে দিচ্ছি, কেমন? কোনো চিন্তা করো না। না না না, বসবো কেন? আমি নিজেই ফলের দোকান থেকে সবকিছু বুঝে শুনে নেব। এই বলে দাদু গেল ফলের দোকানে। তখন ফলওয়ালা বলল, সব দিয়ে দিয়েছি দাদু, আর কি লাগবে বলুন। না না না, আর কিচ্ছু লাগবে না, ব্যাগ তো ভরেই গেল। মুদির দোকান থেকে জিনিসপত্র নেব। দাদু, এত ভালো কমলা লেবু নেবেন না? দেখুন না কি মিষ্টি, একদমই মিষ্টি। না না, দেখেই বোঝা যাচ্ছে কি রকম মিষ্টি। এবছর কমলা লেবু অনেক ভালো উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এজন্যই তো বলছি নিয়ে যান গোটা চারেক। এমন কম দামে পরে কিন্তু আর পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে। দাদুর কথা শুনে ফলওয়ালা কমলা লেবু আর কিছু কলা দিতে গেল। ওই দেখে দাদু বলে উঠল, আরে রে 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 রে, কলা লাগবে না, কলা দিও না তুমি। বেশি না দাদু, 4টে মাত্র দিলাম, হিসেবে সুবিধার জন্য। যা, ব্যাগ তো সবজি আর ফলের ব্যাগে ভরে গেল। ওদিকে মুদির দোকানেও এক ব্যাগ জিনিসপত্র হবে। আলু পেঁয়াজও তো অন্য ব্যাগে, একা নেব কি করে এগুলো? এমন সময় রমেশ এসে বলল, এই যে দাদু, তোমার ময়দার এবং আটার ব্যাগ মুদি দোকানদার আমার কাছে দিয়ে দিল। বাচালি রে বাপ, ভাগ্যিস তুই এসেছিস, অনেক ভালো করেছিস, না হলে তো আমি এতগুলো ব্যাগ নিয়ে যেতেই পারতাম না রে। আর কোথায় কি আছে বলো আমাকে, আমি গিয়ে সব নিয়ে আসছি, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব। সত্যি রে রমেশ, আমার দরকারের সময় তুই ঠিক এসে হাজির হোস। রোজ কি করিস বল তো বাজারে, আমাকে বল। আরে দাদু, তুমি জানো না, আমি পড়াশোনার পাশাপাশি রহিম দাদুর মুদির দোকানে হিসাব দেখি। বাজারে মুদি দোকানদারদের পাইকারিতে ময়দা, চাল, গম দেয় তো, সেগুলোর হিসাব নিকাশ করে দেই। তারপর বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাই। খুব ভালো রে, তোর বাবা ভালো আছে তো? হ্যাঁ, সে ভালো আছে। বাবাও মাঝে মাঝে রহিম দাদুর মুদির দোকানে কাজ দেখাশোনা করে। তুমি কি আগে স্কুলের মাস্টার ছিলে? বাবার কাছে শুনেছি আমি কিন্তু। হ্যাঁ, সে তো বহুকাল আগে, রিটায়ার্ড করেছি আজ অনেক বছর হলো রে। ও আচ্ছা, তাহলে এখন চলো, তোমাকে বাড়ি পৌঁছে দেই। এরপর তারা বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি পৌঁছে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? আরে এই তো আমি, চলে এসেছো বাজার থেকে? দিদা বাজারের ব্যাগগুলো দেখে বলল, ও মা, কত বাজার করে এনেছো গো, এত কিছু দুজন মানুষ কখন খাবো? কাল সকাল হলে তো আবারও বাজারে ছুটবে। ঠিকই বলেছ, আজ একটু বেশি বাজার হয়ে গেছে। আসলে সবজিওয়ালা, ফলওয়ালা, মুদি দোকানদার দাদু দাদু বলে এত জোরাজোরি করে, আর না বলতে পারি না গো। ভাগ্যিস ওই রমেশ ছিল,
ওই সব বাড়ি পৌঁছে দিয়ে গেল। হ্যাঁ, অনেক ভালোই হয়েছে। ছেলেটা খুব ভালো। একদিন তোর মা বোন এসেও গল্প করে গেল। ভারী মিষ্টি মেয়েটা। হ্যাঁ, বলছি কি, ওদের একদিন ডেকে খাওয়ালে হয় না? আমার মনের কথাটাই তুমি বললে গো। একদিন ওদেরকে ডাকো, আমি ভালো মন্দ সব রান্না করে খাওয়াবো। রমেশ বাড়ি ঢুকি দেখে ওর বোন বাড়ির বারান্দায় বসে আছে। রমেশকে দেখে উমা বলে উঠল, এতক্ষণে তোর আসার সময় হলো? সে কখন থেকে আমি বসে আছি। আমার কি কোনো কাজ নেই নাকি? ওরে আমার পাকা বুড়ি, আবার পাকা পাকা কথা বলছিস। তুই একদম বেশি কথা বলবি না দাদা, তাহলে তোকে একটা কথা বলতাম সেটাও বলবো না। আবার রাগ দেখানো হচ্ছে। সে কি বলবি বলতো? বলবো না বলবো না বলবো না। আরে তোর সাথে। আচ্ছা আচ্ছা বাবা, তা বলছি মা কোথায়? মায়ের তো তোকে একটা কথা বলতে বলেছে, সেটাই তোকে বলবো না। ওরে পাকা বুড়ি, রাগ না করে এবার বল দেখি। মা তোকে স্নান করতে নিতে বলেছে। মা একটু বাইরে গিয়েছে, এসে খাবার দেবে বলেছে। ও আচ্ছা। জানিস দাদা, আজ মা কি বানিয়েছে? না তো, বল। গরম গরম ফুলকো ফুলকো রুটি করেছে, আর কিছু সবজি করেছে। কি যে খেতে লাগছে দাদা। তুই আর তোর রুটি, এত রুটি পছন্দ তোর, তুই 3 বেলা রুটি খেয়েও থাকতে পারবি চাইলে, তাই না? হ্যাঁ দাদা, আর তোর আসতে এত দেরি হলো যে? আজ দাদুর সাথে দেখা হয়েছিল। ওই যে যার বাড়িতে খুব সুন্দর ফুলের বাগান আছে না, উনার বাজারটা বাড়িতে দিয়ে আসলাম, এজন্যই দেরি হলো। ও, ওই ভালো দাদুটা? অনেক গল্প করেছিলাম একদিন। ঠাকুমাও বেশ ভালো, তবে আমাকে খুকি বললি, ওটা আমার মোটেও ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আর পাকামি করতে হবে না। যাই, আমি গোসলটা সেরে আসি। এরপর একদিন সকালে দাদু আবারও বাজারে গেল। দাদু, কি দেবা? 2 কেজি আটা দাও দেখিনি, ভালো আটা দিও, কেমন? আচ্ছা দাদু, ঠিক আছে। এরই মধ্যে রমেশের সাথে দাদুর আবারও দেখা। তখন রমেশ বলে উঠল, ও দাদু, তুমি এখানে? তুই বাপু এইখানে কি করছিস? আরে দাদু, তোমাকে বললাম না কাল আমি এখানে কাজ করেছি। ও দাদু, তোমার সব বাজার করা হয়ে গেছে কি? হ্যাঁ বাপু, হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলো বাজারগুলো তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তোর সাথে আমার একটু দরকার আছে। কি দরকার দাদু? শোন, কাল তো শুক্রবার, তোদের দুজনেরই তো স্কুল বন্ধ। তোর বোন উমা আর তুই দুজনে চলে আসিস আমার বাড়িতে, কেমন? আমাদের বাড়িতে এসে 2 মুঠো খেয়ে নিস। আচ্ছা গো দাদু, ঠিক আছে। সন্ধেবেলায় গিন্নি, বাঁচালে, এই সন্ধ্যাবেলায় চা না হলে কি আর চলে? হ্যাঁ, এই জন্যই তো জানিয়ে এলাম। ও, আর শোনো, ওই উমা নাকি রুটি অনেক পছন্দ করে। কাল তুমি বেশ অনেক করে রুটি বানিও, কেমন? ঠিক আছে ঠিক আছে, রুটির সাথে সবজি আর মাংসও রান্না করব, কেমন? আচ্ছা। পরের দিন। কি মজা কি মজা, আজ আমার নিমন্ত্রণ। এই যে, একদম হ্যাংলামি করবি না, বলে দিলাম। তুই এমন কথা বলতে পারলি দাদা? আমি তোর সাথে আর কথাই বলবো না। রুটি দেখলেই তোর খাই খাই শুরু হয়ে যায়। দাদু ঠাকুমার সামনে অমন করলে ওরা কি ভাববে বলতো? কি আর ভাববে? কিছুই ভাববে না। সবাই তোর মতো পচা নাকি? তুই সব সময় আমার দোষ দেখিস। না 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 না, তোর কোনো দোষ থাকতেই পারে না।
আবার তুই এমন বলছিস? আমি যাবই না তোর সাথে। ভালোই হবে, আমি একা একাই সব রুটি খাবো। কালী দাদু অনেক আটা কিনেছে। উফ, রুটি খেতে আমি খুব ভালোবাসি। তুই যে একটু আগেই বললি নিমন্ত্রণ খেতে যাবি না। সে তো আমি এমনি বলেছি, আগে নিমন্ত্রণ খেয়ে আসি, তারপর তোর সাথে আড়ি করবো। এখন চল চল, দেরি হয়ে যাচ্ছে তো। এই বলেই তারা দুজন গেল দাদুদের বাড়িতে। দাদু, ও দাদু, দিদা, ও দিদা, আমি চলে এসেছি। কই গো তোমরা? তোরা চলে এসেছিস, আয় ভেতরে আয়। এই যে দাদু, আমরা এসে গেছি। সে সকাল থেকে যে আমার কি আনন্দ হচ্ছে তা কি আর বলবো তোমায়। তাই তো সকালে উঠে স্নান করে নিয়েছি। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন একটু থামো তো। তুই থামতো দাদা, তুই কিচ্ছু জানিস না। দেখছিস না দাদু ঠাকুমা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে গো দাদু তোমাদের? আমি এসেছি বলে তোমরা খুশি হননি? আরে না না, আমরা খুব খুশি হয়েছি। মোটেও না। খুশি যখন হয়েছো তো হাসছো না কেন? আমাকে তুমি একটু ভালোবাসো না? তোমাদের সাথেও আরি আমার। এবার আমি পুরোপুরি কাঁদবো। বলো না, বলো না, কি হয়েছে তোমাদের? না না দিদি ভাই, কেঁদো না কেঁদো না। তোমরা এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। আমাদেরও নাতি আছে, ওর সাথে অনেক দিন দেখা হয়নি। আসলে সকাল থেকেই তার কথা খুব মনে পড়ছিল। ও দাদু, তুমি মন খারাপ করো না, আমরাও তো তোমার নাতনি, বলো। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস তুই। তোরা দুজনে যে আমাদের কত খেয়াল রাখিস। তোরা আমাদের আরেক নাতি নাতনি। এরই মধ্যে রমেশ বলে উঠল, এই যা, আমি একদমই ভুলে গেছি। সকালে আমার সাথে পিয়নদার দেখা হয়েছিল। সে তোমার একটা চিঠি দিল আমার হাতে। এই নাও তোমার চিঠি। চিঠি খুলে দাদু পড়তে লাগলো। এরপর সে বলে উঠল, গিন্নি, ও গিন্নি, এই দেখো কার চিঠি, দেখে যাও। কি হয়েছে? কি কি হয়েছে বলবে তো? চিঠিটা কার? 2 সপ্তাহ পর আমাদের নাতি আসছে গো গিন্নি। ও মা, তাই নাকি? এ তো মহা খুশির খবর। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের মন খারাপের কথা ঠিকই বুঝে গেছে। কি মজা, কি মজা। আজ তোমাদের মন খারাপ নেই তো? না না না, আর কোনো মন খারাপ নেই দিদি ভাই। আজ যে আনন্দের দিন। হ্যাঁ, কিন্তু আমার মন খারাপ। তোমাদের নাতিকে পেয়ে আমাকে পড়ে যাবে না তো? সত্যি বলছো ঠাকুমা? তুমি খুব ভালো জানো। এবারে কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না? হ্যাঁ চল তাহলে, তোদের সবাইকে এক্ষুনি খেতে দিই। হ্যাঁ, ও তো রুটি খেতে পারলেই খুশি। হ্যাঁ, আজ আমি অনেক রুটি খাবো, তোর ভাগেরটাও খাবো। মা বলেছিল এভাবে নাটাই দিয়ে ঘুড়ি উড়ালে ঘুড়ি অনেক দূর পর্যন্ত উড়বে। মা তো সত্যি কথাই বলেছে। ঘুড়িটা কি সুন্দর উড়ছে। কিরে হাসু, ঘুড়ি উড়াচ্ছিস? হাসু না, হাসু বলবি না, আমার নাম হাসান। ও এক কথা হলো, ও একই জিনিস। তা ঘুড়ি তো বেশ ভালোই উড়াচ্ছিস রে। মা বলেছে নাটাই দিয়ে ঘুড়ি উড়ালে ঘুড়ি অনেক দূর যায়। আচ্ছা তাই বুঝি? আমরাও ঘুড়ি উড়াতে এসেছি। চল দেখি কার ঘুড়ি কত দূরে যায়। হাসু, ওই যে দেখ একটা হাতি। হাতি? কোথায় কোথায় হাতি?
আরে ওই যে আম গাছের নিচে। কই, দেখতে তো পাচ্ছি না। আরে এখান থেকে কি দেখবি, জানা ওই আম গাছটার নিচে যা। তাই নাকি? যাই তো, গিয়ে দেখি তো। বোকাটাকে ভাগিয়ে দিলাম। হাতি দেখতে গেছে, হাতি না ছাই আছে। এই চল চল, এই ফাঁকে ওর নাটাই ঘুরি নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ, বোকাটা খুব জব্দ হবে। হ্যাঁ তাই করি, চল, খুব মজা হবে। কত খুঁজলাম, হাতিটা তো পেলাম না। মনে হয় আমি যেতে যেতে হাতিটা চলে গেছে। আরে ওরা কোথায় গেল? আমার নাটাই আর ঘুড়িটাই বা কোথায় গেল? বাবারে, তুই কবে একটু চালাক হবি বলতো? সে যাই বলে তুই তাই বিশ্বাস করে বসে থাকিস। বিশ্বাস না করলে কি করব মা? বিশ্বাস করবি, তবে বুঝে শুনে করবি। কি করে বুঝে বিশ্বাস করব মা? ঝন্টু তোকে বললো যে আম গাছের নিচে হাতি আছে, তুই অমনি দেখতে চলে গেলি। তোর একবারও মনে হয়নি আম গাছের নিচে হঠাৎ করে হাতি কোথা থেকে আসবে? ওরা দেখেছে দেখেই তো বলেছে মা। আরে বোকা ছেলে, ওরা তোর সাথে মজা করেছে, মিথ্যে কথা বলেছে। তুই হাতি যখন দেখতে গেছিস তখন সেই ফাঁকে তোর নাটাই খুঁড়ি নিয়ে পালিয়ে গেছে ওরা। ওরা শুধু শুধু মিথ্যা কেন বলবে বলো তো? আরে তোর সাথে মজা করার জন্য বলেছে। আমার মনে হয় আমি যখন চলে গিয়েছি সেই ফাঁকে ঘুড়িটা নিজে নিজে উড়ে চলে গেছে। হায় হায় রে, এই বোকা ছেলে নিয়ে আমি কোথায় যাই? কোথায় যে রাখলাম, হারিয়ে গেল নাকি? কতক্ষণ ধরে খুঁজছি, কোথাও তো পাচ্ছি না। এই তো পেয়েছি। যাই, এই হাটটা বিক্রি করে আরো কয়েকটা দিন চালানোর ব্যবস্থা করতে হবে। মা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা কাজে যাচ্ছি রে বাবা। কি কাজ মা? তোর সতীন কাকুর কাছে যাব একটু। মা দাঁড়াও তো, তোমার হাতে এটা স্বর্ণের হার না? আরে এটা তো তোমার বিয়ের হার, দাদি তোমাকে যেটা দিয়েছিল, এটা তো সেই হার। এটা নিয়ে কোথায় যাচ্ছ মা তুমি? বললাম তো তোকে সে আমার একটু কাজ আছে। মা, তুমি হারটা বিক্রি করতে নিয়ে যাচ্ছ তাই না? না না, বিক্রি করব কেন? আমি তো মা, আমি এতটাও বোকা না যে আমি কিছুই বুঝবো না। তাই বুঝি, তা আমার বোকা ছেলেটা হঠাৎ এত বুদ্ধিমান হয়ে গেল। কথা ঘুরাবে না মা। আচ্ছা, রাগ করছিস কেন বাবা? রাগ করব না। এর আগেও তুমি এক এক করে গয়না লুকিয়ে নিয়ে বিক্রি করে এসেছো। দাদির শেষ স্মৃতিচিহ্ন এই হারটা তুমি কখনোই বিক্রি করতে চাওনি। আজ কি এমন দরকার পড়লো যে হারটা তুমি বিক্রি করতে নিয়ে যেতে চাইছো? বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি দরকার বাবা। আজকে যদি না বাঁচতে পারি তাহলে এসব স্মৃতিচিহ্ন আগলে রেখে কি হবে? এভাবে কেন বলছো মা? আমাদের কি বেঁচে থাকতে কোনো সমস্যা হচ্ছে নাকি? এই যে প্রতিদিন যে খাবার খাচ্ছিস, সেই খাবারটা কোথা থেকে আসছে জানিস? কিভাবে খেতে পারছিস জানিস তা? কেন? তুমি রান্না করছো তাই তো খেতে পারছি। হায় রে আমার বোকা ছেলে, হ্যাঁ তো সহজে খাবার চলে আসে? বলি খাবার কেনার টাকা আসছে কোথা থেকে সেটা কি জানিস? তাই তো, তা তো জানি না। প্রতিদিন ঠিকঠাক মতো খাওয়ার জন্য তো টাকা রোজগার করতে হবে, সেই টাকাটা আসবে কোথা থেকে? তাহলে মা এতদিন আমরা কিভাবে খেয়েছি? বোকা ছেলে, তোর এই মা লোকের বাড়ি ঘুরে ঘুরে কাপড় বিক্রি করে টাকা আয় করছে। কটার দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই কাজও করতে পারছি না। কিন্তু ক্ষুধা তো আর সময় বুঝে না, তাই টাকার জন্য হাটটা বিক্রি করতে চাচ্ছিলাম।
তোমার খুব কষ্ট হয় তাই না মা? হয়, কিন্তু তোর মুখের দিকে তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যায়। মা, আমি আর তোমাকে কাজ করতে দেব না। তাহলে আমরা খাবো কি রে বাবা? আমি রোজগার করব। তুই রোজগার করবি? হ্যাঁ, আমি এখন থেকে রোজগার করব। আমি কাজ করব, তুমি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। শুনে খুব খুশি হলাম, কিন্তু তুই তো শুরুতেই কাজ পাবি না, তোকে অনেকদিন কাজ খুঁজতে হবে। ততদিন আমরা খাবো কি? তাই তো। এক কাজ করা যাক, আমি হাটটা বিক্রি না করে বরং বন্ধক রেখে কিছু টাকা নিই, আর সেটা দিয়ে সংসার চালাতে থাকি। তুই কাজ পেয়ে টাকা আয় করে আমার হাটটা সারিয়ে আনিস। আচ্ছা মা, ঠিক আছে, তুমি দেখে নিও, আমি তোমাকে নিরাশ করব না। আমি ঠিক ঠিক টাকা রোজগার করে তোমার প্রিয় স্বর্ণের হাটটা ছাড়িয়ে আনবো। ওরে আমার লক্ষ্মী ছেলেটা রে, আমি জানি তুই পারবি। কিভাবে জানো মা? কারণ তুই খুব সহজ সরল সৎ, সৃষ্টিকর্তাই তোকে সাহায্য করবেন। তাড়াতাড়ি কোনো কাজ খুঁজে নিতে হবে, অনেক টাকা আয় করতে হবে। মায়ের হাটটা যেভাবেই হোক ছাড়িয়ে আনতে হবে। আরে ওই দেখ দেখ, ওই যে হাসান বোকাটা যাচ্ছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কেউ পায়ে পাখা লাগিয়ে দিয়েছে, যেভাবে উড়ে উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আরে চল মজা করি ওর সাথে। হ্যাঁ তাই, চল চল চল। কিরে হাসু, কোথায় যাচ্ছিস? হাসু নয়, আমার নাম হাসান। ও একই হলো, তা এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আমি কাজ খুঁজতে যাচ্ছি, কাজ করে টাকা আয় করব, এরপর সংসার চালাবো। তাই নাকি? তাহলে তো খুব ভালো রে। তা কি কাজ করবি, কিছু ভেবেছিস তুই? এটা তো ভাবিনি, যা কাজ পাই তাই করব। ধুর, কি যে বলিস তুই! সবাই কি সব কাজ করতে পারে বল? আর সব কাজে তো টাকা পাওয়া যায় না। তাই? তাহলে কোন কাজে টাকা পাওয়া যাবে? এই যে আমরা আম খাচ্ছি, এই কাজে টাকা পাওয়া যাবে। কি বলছিস তোরা? আম খেলে টাকা পাওয়া যাবে? আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। ল্যাংড়া থেকে আমরুপালি সব আম খেয়ে ফেলবো। আরে পাগলা, দাঁড়া দাঁড়া। আম খেয়ে টাকা আয়ের মানে হচ্ছে আম থেকে যে গাছ হবে সেটার ফল থেকে টাকা আয় করা। তাই বুঝি? আরে আচ্ছা, তুই বলতো গাছ কিভাবে হয়? মাটি থেকে। আরে পাগলা, মাটি থেকে তো এমনি এমনি গাছ জন্মায় না। যেমন আম গাছ তো জন্মানোর জন্য তোকে কি করতে হবে বলতো? কি কি প্রয়োজন আম গাছ জন্মানোর জন্য? বল বল বল। বীজ বুনতে হবে। আরে বোকা, সব তো আর বীজ থেকে চারা হয় না রে। কিছু আছে চারাই রোপণ করতে হয়। এজন্যই তো আম গাছ বড় হতে, তাতে ফল ধরতে দেরি হয়। আসলে কি করা উচিত জানিস? কি করা উচিত? আমের খোসা পোতা উচিত। তাতে 2-3 দিন পানি দিলেই গাছ গজিয়ে যায় রে। যা, তোরা মজা করছিস। মোটেও মজা করছি না, তুই পুঁতেই দেখ না। এই নে, এই আমের খোসাগুলো নিয়ে যা, এরপর পুঁতে দেখ। সত্যিই কাজ হবে? কাজ হবে না মানে? অবশ্যই কাজ হবে বেটা। আচ্ছা, আমি আজই গিয়ে খোসাগুলো পুঁতে দেব। এবার সবাই দেখবে আমার আম গাছ কত সুন্দর করে বেড়ে ওঠে, আর আমি আম বিক্রি করে বড় লোক হয়ে যাব। আরে বাহ, এই তো আমার আম গাছ। মা মা! কি রে বাবা, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? মা দেখো আমার আম গাছ। আমি 2 দিন আগে আমের খোসা পুঁতেছিলাম, আর দেখো কি সুন্দর আম গাছ হয়েছে। খুব সুন্দর গাছ হয়েছে রে বাবা, কিন্তু আমের খোসা থেকে কখনো গাছ হয় না।
আমের খোসা থেকে গাছ হয়, তোকে এই কথা কে বলেছে? ঝন্টুরা বলেছে, ওরাই তো এই আমের খোসা দিল আমাকে। হায় রে বোকা ছেলে, এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি? ওরা তোর সাথে মজা করেছে রে। মা, ওরা মজা করেনি। ওরা মজা করলে এখানে এই গাছ হলো কি করে? ওরা কেউ হয়তো আম খেয়ে এখানে আঁটি ফেলেছিল, সেটা থেকেই গাছ হয়েছে। তাহলে এতদিন হলো না কেন? এবার বুঝছো তো মা, আমের খোসা থেকেই গাছ হয়েছে। আমি যাই, ঝন্টুদেরকে ধন্যবাদ দিয়ে আসি। হায় রে আমার বোকা ছেলে। কিরে হাসু, কি খবর তোর? কিরে, তোর আম গাছ হলো? আমি সেই খবর দিতে এসেছি রে, তোদেরকে সেই খবর দিতে এসেছি। তোদের দেওয়া আমের খোসা থেকে খুব সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ রে, তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যাই, হ্যাঁ, আম গাছের যত্ন নিতে হবে। এটা কি হলো রে? আমের খোসা থেকে গাছ হয়েছে? ও তো মজা করছে। আরে না 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 না, ও তো মজা করার ছেলে না রে। হয়তো কেউ আম খেয়ে আটি ফেলেছে, সেখান থেকে গাছ হয়েছে, বুঝলি? যেভাবে হোক ও তো গাছটা পেয়ে গেল রে। মা দেখো, গাছগুলো কি সুন্দর হচ্ছে। হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। এই গাছের আম বিক্রি করে আমরা অনেক টাকা পাবো মা। সে আম হতে হতে অনেক দেরি আছে বাবা। ততদিন কি করে চলবো সেটা নিয়ে কিছু ভেবেছিস? আরে তাই তো, ততদিন কি করে চলবো? আমার তাহলে দ্রুত কাজ খুঁজতে হবে। খুব শীঘ্রই একটা কাজ খুঁজতে হবে আর টাকা পয়সা আয় করতে হবে, তা না হলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। আরে ওই তো ঝন্টুরা বসে আছে, যাই, ওদের কাছে গিয়ে বুদ্ধি নেই। আরে তোরা এখানে বসে আছিস? আমি তো তোদেরকে খুঁজছি কতক্ষণ ধরে। কেন রে, কি হলো আবার? আসলে কোনো একটা কাজ করে আমাকে টাকা আয় করতে হবে। তোরা তো এর আগে আমাকে বুদ্ধি দিয়েছিলি, আমার অনেক কাজে লেগেছে। এবার আমাকে একটা বুদ্ধি দে না, কি কাজ করা যায় বল না। টাকা এর বুদ্ধি চাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক কাজ কর, আমার দাদির কাছে আমি শুনেছি কচু গাছের সাথে যদি হাঁসের বিয়ে দেওয়া হয় তাহলে নাকি অনেক ধন সম্পদ পাওয়া যায়। কি বলছিস, সত্যি নাকি? হ্যাঁ রে, তাদের আমলে নাকি এভাবে অনেক ধন সম্পদের মালিক হয়েছিল সবাই। তাই নাকি? তা কিভাবে বিয়ে দেব? একটা কচু গাছকে বলতে হয় এই হাঁসটা তোর বউ। যতক্ষণ না কচু গাছটা নড়বে ততক্ষণ বলেই যেতে হবে। তাই বুঝি? তাহলে তো আজ গিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, গিয়ে দেখ দেখ। কচু গাছের সাথে হাঁসের বিয়ে, বাহ, দারুণ ব্যাপার তো। আজ আবার হাসুটাকে বোকা বানিয়ে দিলে। বোকাটা সত্যি কচু গাছের সাথে হাঁসের বিয়ে দেবে। কিরে বাবা, হঠাৎ হাঁস নিয়ে এলিসে? না, এই হাঁসের সাথে কচু গাছের বিয়ে দেব, দেখবে আমরা অনেক টাকা পয়সা পাবো, দেখবে। হায় রে আমার বোকা ছেলে, তোকে আবার এসব বুদ্ধি কে দিল? নিশ্চয়ই সন্টুরা, তাই না? হ্যাঁ মা, ঝন্টুরা সবসময় কাজেরই বুদ্ধি দেয়। যাই, কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিয়ে দেখি কি হয়। হাসান শুনে যা। হায় রে, এই বোকা ছেলে নিয়ে যে আমি কি করি?
এই রে, হাঁসটা তো হাত থেকে ছুটে গেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়া। আরে এ কি? বাহ, কতগুলো কচু গাছ! এখানেই কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিয়ে দেই। এবার আমি তোমাদের বিয়ে দেব। এই হাঁসটা তোমার বউ, এই হাঁসটা তোমার বউ, বুঝলে? এই 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 আবার পালিয়ে গেল রে। ধর 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 ধর, এই এই হাঁস। এই যা, হাঁসটা তো গর্তে পড়ে গেল। এই হাঁস, দেখি, এই এই যে। আরে তুই এত ঠোকরা ঠুকরি করছিস কেন? ঠোকরা ঠুকরি বন্ধ কর। দেখি, উঠে আয় তো, উঠে আয়, দেখি, উঠে আয়। আরে এটা কি? দেখি তো। আরে এটা তো দেখছি মায়ের হাতের হারটার মতো। দেখি তো, এটা মার কাছে নিয়ে যাই। মা, মা। কিরে হাসান, কি হয়েছে? এই যে মা, দেখো এটা কি। আরে তুই এটা পেলি কোথায়? এটা তো স্বর্ণের আর অনেক দামি হার বলে মনে হচ্ছে। পুরাতন জমিদার বাড়িতে পেয়েছি মা, একটা গর্তে পেয়েছি। গর্তের মধ্যে? নিশ্চয়ই ওখানে গুপ্তধন পোতা আছে। চল তো কি দেখি। ওই গর্তের মধ্যেই গয়না পেয়েছি মা। চল তো গর্তটা খুঁড়ে দেখি। মা, এগুলো কি মা? হাসান, আমরা এবার বড়লোক হয়ে গেছি রে বাবা। দেখ কত স্বর্ণের গয়না। মা, এগুলো সব স্বর্ণের? হ্যাঁ হ্যাঁ, চল আমরা এক্ষুনি এগুলো তুলে নিই। কিরে হাসান, কি খবর তোর? দিলি নাকি কচু গাছের সাথে হাঁসের বিয়ে? আরে তোদের জন্য আমি বড়লোক হয়ে গেছি রে। তোদের অনেক অনেক ধন্যবাদ। তোদের কথা মতো কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিতে গিয়ে পুরাতন জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে কি পেয়েছি জানিস? কি পেয়েছিস? স্বর্ণের গয়না, অনেক অনেক স্বর্ণের গয়না। আমরা বড়লোক হয়ে গেছি রে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যাই, বাড়িতে যাই, গিয়ে সবকিছু ঠিকঠাক করতে হবে যে। কিরে, এটা কি হয়ে গেল? এই ব্যাটা তো ধনরত্ন পেয়ে গেল কি করে? নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে। চল আমরাও পুরাতন জমিদার বাড়িতে যাই, ও পেলে আমরাও পাবো। আরে হ্যাঁ হ্যাঁ, তাই চল চল চল। কি ভয়ঙ্কর জায়গা রে! এখানে তো দিনের বেলাতেই ভয় লাগে। এমন একটা জায়গায় গুপ্তধন লুকিয়ে আছে নাকি? আরে হ্যাঁ, চল চল, খুঁজি, খোঁজা শুরু কর। আরে ঝন্টু গর্তে পড়ে গেল। ঝন্টু, এই ঝন্টু, তুই ঠিক আছিস? চিন্টু, মিন্টু, আমাকে এই গর্ত থেকে উদ্ধার কর। ঝন্টুর গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে গর্তটা অনেক গভীর। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে রে। ওকে উদ্ধার করতে গিয়ে আমরা বিপদে পড়ে যাব। এখানে তো আরো এমন গর্ত থাকতে পারে। গুপ্তধনের কোনো দরকার নেই, এখানে থাকাটাই বিপজ্জনক। চল, আমরা বরং চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। চিন্টু, মিন্টু, তোরা আছিস? কতক্ষণ ধরে ডাকছি, কেউ তো সাড়া দিচ্ছে না।
ওরা মনে হয় আমাকে রেখে চলে গেছে। ঝন্টু, ঝন্টু, কে? হাসান? হ্যাঁ রে, আমি। তুই এই গর্তের ভেতরে কি করছিলি? আমি এই গর্তে পড়ে গেছি রে হাসান, আমার খুব ভয় করছে। ভয় পাস না, আমি তোকে যেভাবেই হোক উদ্ধার করব। তুই আর একটু সাহস করে থাক, কিছুক্ষণ অপেক্ষা কর, কেমন? মা, ঝন্টু এই গর্তে পড়ে গেছে। আমি ওখানে শাবল ফেলে এসেছিলাম, শাবলটা নিতে গিয়ে ঝন্টুর গলা শুনলাম। কথা বলে সময় নষ্ট করিস না, তুই দড়ি ফেলে দে। সন্টুকে দড়িটা শক্ত করে ধরতে বল, আমরা দড়িটা টেনে তুলবো। ঝন্টু, দড়ি পেয়েছিস? পেলে শক্ত করে ধর। আরে হ্যাঁ হ্যাঁ, পেয়েছি রে, শক্ত করেও ধরেছি। দাঁড়া, আমরা তোকে টেনে তুলছি। মা, টানো আমার সাথে, টানো। যাক, তোকে ঠিকঠাক টেনে তুলতে পেরেছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। হাসান, কাকিমা, আপনাদের উপকার আমি কখনো ভুলবো না। আপনাদের অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ কেন দিচ্ছ তুমি? তুমি ঠিক আছো, এটাই আমাদের বড় পাওয়া। আমাকে ক্ষমা করে দিস হাসান, আমি অনেক অন্যায় করেছি। হাসানের সাথে মজা করার জন্য অনেক উল্টাপাল্টা কথা বলেছি। হাসানকে সহজ সরল পেয়ে বোকা বানিয়েছি। আমাকে ক্ষমা করে দে হাসান। হাসান, আমাকে ক্ষমা করে দে ভাই। আরে না না, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি। চল, এবার যাওয়া যাক। হ্যাঁ চল, যাওয়া যাক। এক গায়ে এক বৃদ্ধা বাস করত। তার নাম ছিল লতিকা। লতিকা তার ছেলে ও তার ছেলের বউকে নিয়ে বসবাস করত। আয় আয় দিদি দিদি, আয় আয় আয়, তোদের জন্য খাবার দিয়েছি, খেয়ে নে। আয়, তাড়াতাড়ি খেয়ে নে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ নাকি? এত বেলা পর্যন্ত ঘুমোলে কি আর সংসার চলবে? কি হয়েছে মা? না জেনে শুনে কথা বলা ঠিক না। আমি সেই কাক টাকা ভরে উঠে সংসারের সব কাজ শেষ করে মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছিলাম। কাজ করেছো তো বেশ করেছো, নিজের সংসারের কাজ নিজেই করা ভালো, এতে এত বলার কি আছে? আমি কিছু বলিনি, আপনি না জেনে এত কিছু বললেন, এই জন্যই তো বলছি। হ্যাঁ গো বউ, এখনকার বউদের তো কোনো কথা গায়ে পড়ে না, কিছু বললেই ছ্যাত করে ওঠে। মা, স্যাত করার কথা বললে তো স্যাত করে উঠবই। নিন তো, সব কথা বাদ দিয়ে খেতে চলুন। এমন তেতো কথা শোনালে কি আর তোমার হাতের ভাত খেতে ইচ্ছে করে? মুখের কথায় তো কোনো মিষ্টি নেই। আমার যদি একটা মিষ্টি গাছ থাকতো, তাহলে গাছ থেকেই পেরে তোমার মুখে দিতুম। বাবা বাবা, ঠিকই বলেছেন মা। একটা মিষ্টি গাছ থাকলে আপনি গাছ থেকে পারতেন আর আমার মুখে দিতেন, আর আমি মনের আনন্দে মিষ্টি খেতাম। বিয়ে হলো, বয়স হলো, তবু তোমার ছেলে মানুষই কথাবার্তা গেল না। সত্যি যদি এমন হতো, মিষ্টি দোকানে না বানিয়ে গাছে ধরতো, তবে কেমন হতো বলুন তো মা? আমরা গাছ থেকে পারতাম আর খেতাম, গাছ থেকে পেরে পেরে বিক্রি করতাম। ও মা, তাই তো, আমি তো সেটা ভেবে দেখিনি। জীবনে এই প্রথম তোমার সাথে একমত হলাম। আসলে তো মিষ্টি বিক্রি করে সেই টাকা দিয়ে তো আমরা টাকার সাগরে ভেসে বেড়াতাম। আহ, কি মজাই না হতো। মা, তোমরা কিসের সাগরে ভাসছো গো শুনি? ভাষাভাষী শেষ হলে আমার কথা একটু ভাবো। আমি যে মাঠে কটা ভাত দিয়ে আসতে বলেছিলাম, তা কি তোমরা দিয়ে এসেছো? ইসকো, একদম ভুলে গিয়েছিলাম, তোমার কথা তো মনেই ছিল না। একটা কথা বললে তো কানেই করো না তোমরা। কি যে বলবো
কি যে বলবো তোমাদের, মাঠের কাজ ফেলে আমার আবার বাড়ি ছুটতে হলো। আরে বললাম তো, ভুলে গিয়েছিলাম। মায়ের সাথে কথা বলতে বলতে মাথায় ছিল না। আমার কথা তো কারো মনে থাকে না, মাথায়ও থাকে না। চলো, কটা খেতে দিলে দাও, না হলে আমি মাঠে যাই, অনেক কাজ পড়ে আছে। না না, চলো, রান্নাঘরে চলো, আমি তোমায় এক্ষুনি খেতে দিচ্ছি। এইদিকে কিন্তু লতিকার মাথায় সেই মিষ্টি গাছের কথা ঘুরতে লাগলো। সে সারা দিন রাত ওই মিষ্টি গাছের কথাই ভাবতো, বাড়ির কারোর সাথে তেমন কোনো কথাই বলতো না। এইভাবেই বেশ কিছুদিন পার হলো। কি গো গিন্নি, মায়ের কি শরীর টরীর খারাপ নাকি? না তো, কেন বলো তো? না, আজ বেশ কিছুদিন ধরে দেখছি মা তেমন কথা বলে না, তোমার কোনো কাজে খুদ ধরে না, তোমার সাথে ঝগড়াঝাটি করে না। এখন তো তোমাদের দুজনের কোনো শব্দই পাই না। তোমার মা তো কিছুই বলে না, এই জন্যে কোনো সারা শব্দ পাও না। এবার দেখলে তো কে ঝগড়া করে। শোনো গিন্নি, ঝগড়ার কথা বাদ দিয়ে মায়ের কি হয়েছে সেটার আগে খোঁজ নাও। আজকাল মা তো তেমন কোনো কথাই বলে না। হ্যাঁ গো, সেটা তো তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি চিন্তা করো না তো, আমি দেখছি। মা, ও মা, কি হয়েছে আপনার? না তো বৌমা, আমার তো কিছুই হয়নি। সবসময় কেমন চুপচাপ দেখছি, তেমন তো কোনো কথাই বলছেন না, কেন বলুন তো? শোনো বৌমা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? যা বাবা, মানুষটার আবার কি হলো? ভূতের মতো সারাক্ষণ চুপ করে থাকে কেন? একটা যদি মিষ্টির গাছ লাগাতে পারতাম। আচ্ছা, মিষ্টি গাছ কি পাওয়া যায়? সব কিছুরই তো গাছ আছে, মিষ্টির গাছ নেই কেন? বিভিন্ন কথা ভাবতে ভাবতে লতিকা একটা জঙ্গলে এসে পৌঁছল। জঙ্গলের পথ ধরে সে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ পর, হায় হায়, এ আমি কোথায় চলে এলাম? কোন রাস্তা দিয়ে এসেছি সেটাও তো মনে নেই। কি করব এখন? চারদিকে কি ঘন জঙ্গল, গাটা কেমন ছমছম করছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো পুড়ে গেলাম, আগুনে আমার ডানা পুড়ে গেল। কে আছো, রক্ষা করো, রক্ষা করো আমাকে। কে কে আগুনে পুড়ে যাচ্ছে? কে পুড়ে যাচ্ছ? আমার সামনে এসো, কে পুড়ে যাচ্ছ? বুড়িমা, আমি প্রজাপতি, বাঁচাও গো আমায়। এই তো আমি। আহ আহ, চলে গেল, পুড়ে গেলাম। না না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, দাঁড়াও, এসো আমার কাছে। এরপর প্রজাপতি নিচে নেমে এলো। লতিকা তার পাশে থাকা লতা পাতা ছিঁড়ে প্রজাপতি ডানায় চেপে ধরল। আহ বুড়িমা, তুমি আমার প্রাণটা বাঁচালে, অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদ দিতে হবে না ছোট্ট প্রজাপতি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তাহলে তুমি কি আমায় আর একটু সাহায্য করবে? নিশ্চয়ই করব, বলো কি সাহায্য লাগবে তোমার? আমাদের জঙ্গলের ভেতরে থাকার জায়গায় আগুন ধরে গেছে, অনেকে পুড়ে মারা গেছে, তুমি কি আমাদের সাহায্য করবে? নিশ্চয়ই সাহায্য করব, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি না গেলে যে আরো অনেকেই মারা যাবে। এরপর প্রজাপতি লতিকাকে আগুন লাগা স্থানে নিয়ে গেল। লতিকা সেখানে গিয়ে দেখল বেশ কিছু জায়গা জুড়ে আগুন লেগেছে। ছোট্ট প্রজাপতি, এ আগুন নেভাতে তো পানি দরকার হবে, আশপাশে কি কোনো পুকুর আছে? হ্যাঁ গো বুড়িমা, ওই যে ওখানেই পুকুর আছে। তোমরা একটু অপেক্ষা করো,
আমি এক্ষুনি পানি নিয়ে আসছি, সব আগুন নিভিয়ে দেব। এরপর লতিকা পাশে থাকা পুকুর থেকে পানি এনে আগুন লাগা স্থানে দিতে লাগলো। পানি দিতে দিতে একসময় সমস্ত আগুন বন্ধ হয়ে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা, তুমি আমাদের আজ অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না। না না, এ কথা বলো না ছোট্ট প্রজাপতি, তোমাদের বাঁচাতে পেরে আমিও আজ ভীষণ খুশি। তুমি খুব ভালো মনের মানুষ, তুমি আমাদের সবাইকে এত বড় উপকার করলে। আমরা তোমায় কিছু উপহার দিতে চাই। উপকারের বিনিময়ে আমি যে কিছু নিতে পারবো না প্রজাপতি। তোমরা যে তোমাদের জীবন ফিরে পেয়েছো, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আহ বুড়িমা, বলোই না কি চাই তোমার। তোমাকে কিছু দিতে পারলে যে আমার খুব ভালো লাগবে। এত করে যখন বলছো, তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ বুড়িমা, বলো না, কি তোমার মনের ইচ্ছে? আমার ইচ্ছেটা একটু অদ্ভুত, পূরণ করতে পারবে না জানি, তবুও বলি। মনের কথা কারো সাথে বললে মনটাও হালকা লাগে। আচ্ছা বলো শুনি। আমার ইচ্ছে হলো আমার একটা মিষ্টির গাছ থাকবে, তাতে আমি মিষ্টি চাষ করব, আর এক এক ডালে এক এক রকমের মিষ্টি ধরবে। আমি যতই পারি না কেন, আমার গাছের মিষ্টি কখনো ফুরবে না। বুড়ির ইচ্ছের কথা শুনে প্রজাপতি চিন্তায় পড়ে গেল। মিষ্টির গাছ? হ্যাঁ গো ছোট্ট প্রজাপতি, তবে এত চিন্তার কিছু নেই। আমি শুধু আমার ইচ্ছের কথা জানালাম মাত্র। বুড়িমা, তুমি হতাশ হইও না। তুমি আমাদের এত বড় উপকার করলে, তার উপহার তো তোমাকে দেবই। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর প্রজাপতি চলে গেল। কিছু সময় পর প্রজাপতি একটা ছোট্ট গাছ নিয়ে ফিরে এলো। এই নাও বুড়িমা, এই গাছটা রাখো। আশা করি এই দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এইটুকু গাছ কিভাবে আমার মনের ইচ্ছে পূর্ণ করবে ছোট্ট প্রজাপতি? এই গাছ কবে বড় হবে, আর এই গাছে কবে বা মিষ্টি ধরবে? শোনো বুড়িমা, তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো, ভালোবেসে গাছটার যত্ন নিও। দেখবে ভালোবাসা পেলে গাছটা ঠিক বড় হবে। এরপর লতিকা প্রজাপতির থেকে বিদায় নিয়ে মনের আনন্দে বাড়ির পথে রওনা দিল। যেতে যেতে রাস্তায় মতির সাথে দেখা হলো তার। কি গো বুড়িমা, এই ছোট্ট গাছটা নিয়ে এত আনন্দে কোথায় যাচ্ছ গো? কোথায় আর যাব, বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি যাচ্ছ? তা এত আনন্দের কি আছে? বাড়ি তো রোজই যাও। বাড়ি যাওয়ার জন্য আনন্দ করছি না তো। তাহলে এত আনন্দ কিসের জন্য? এই গাছের জন্যই আনন্দ করছি রে মতি, এই গাছের জন্যই এত আনন্দ। বাবা, এতটুকু একটা গাছের জন্য এত আনন্দ? গাছ ছোট হলে কি হবে রে, এই গাছ তো আজব গাছ। এটা হলো মিষ্টির গাছ। কি বললে? মিষ্টির গাছ? হ্যাঁ রে মতি, এই গাছ বড় হলে রং বেরঙের সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে। কি যে বলো না বুড়িমা তুমি, মিষ্টি কি আবার গাছে ধরে নাকি? এই গাছে ধরবে রে, এই জন্যই তো বলছি, এটা কোনো সাধারণ গাছ না। আমার গাছে মিষ্টি ধরবে, সবাই দেখতে যাবে। বুড়িমা, তুমি যে পাগল হয়ে গেছো সেটা কি তোমার বাড়ির লোকেরা জানে নাকি? হাসিস না, হাসিস না। যখন আমার কাছে মিষ্টি ধরবে তখন দেখবি আমি সত্যি বলছি কিনা পাগল হয়েছি।
লতিকা গাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। বৌমা, ও বৌমা, আপনি এসেছেন? কেন, না আসলে খুশি হতে মনে হয়। কি যে বলেন না আপনি, সে কখন বেরিয়েছেন তাই জিজ্ঞেস করলাম। আমি আশপাশে কত জায়গায় খুঁজে এলাম। ও তাই নাকি? আমার জন্য তোমার আবার চিন্তাও হয়? এমন করে বলছেন কেন? আপনি শাশুড়ি হলেও তো আমার মা। না, বৌমাকে মিষ্টি গাছের কথা বলা যাবে না, তাহলে বৌমা হয়তো আমায় পাগল মনে করবে। কি হলো মা, কোথায় হারিয়ে গেলেন? না কোথাও না, ধরো এই গাছটি, এটা তুমি ভালোভাবে লাগিয়ে দাও আর আদর যত্ন দিয়ে বড় করে তোলো। মা, এইটুকু গাছ আপনি কোথায় পেলেন? আর এতটুকু গাছ, এটা কি করে? শোনো বৌমা, সব জিনিস ছোট থেকেই বড় হয়। আদর ভালোবাসা পেলে দেখবে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, কিন্তু আচ্ছা দিন, আমি গাছটি লাগিয়ে দিচ্ছি। বৌমার সাথে আর ঝগড়াঝাটি করা যাবে না। প্রজাপতি বলেছিল ভালোবাসা না থাকলে গাছটি বড় হবে না। যদি ওর সাথে ঝগড়া করি তবে রাগ করে হয়তো বা গাছটিরও পরিচর্যা করবে না। এখনো কি ভেবে চলেছেন মা? এক মনে বসে ভাবতেই আছেন। আপনার জন্য সেই দুপুর ধরে না খেয়ে বসে আছি, চলুন তো খেয়ে নিন। হ্যাঁ বৌমা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। রানী তার শাশুড়ি মার কথা মতো গাছটির যত্ন নিতে লাগলো। গাছটিও রানীর ভালোবাসায় একটু একটু করে বড় হতে লাগলো। রানীর শাশুড়িও আর তার সাথে ঝগড়া করতো না, তাদের সংসারেও সুখ শান্তি আসতে লাগলো। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ রে খোকা, বল। মা, তুমি উঠানে ওটা কিসের গাছ লাগিয়েছো বলো তো? কেন রে খোকা, যে গাছই লাগাই তা দিয়ে তুই কি করবি? না মানে মা, যেদিন থেকে তুমি ওই গাছটা লাগিয়েছো তারপর থেকে আমাদের সংসারে আস্তে আস্তে শান্তি ফিরতে শুরু করেছে। গাছের সাথে আবার শান্তির কি সম্পর্ক? না, এখন তো তুমি রানীর সাথে ঝগড়া করো না, রাগারাগি করো না, বকাবকি করো না। এখন আর কাজ থেকে এসে তোমাদের কারো মুখ কালো দেখতে হয় না আমার। হ্যাঁ গো, ঠিকই বলেছো। মা এখন আমার সাথে সব সময় ভালো করে কথা বলে, কাজ না করলেও কিছু বলে না। আসলে মা, এটা কি গাছ এনেছেন বলুন তো? আমাকে আবার তোরা পাগল বলবি না তো? না মা, তুমি বলো। ওটা মিষ্টি গাছ। মিষ্টি গাছ? মিষ্টি গাছ আবার হয় কি করে? হয় গো বৌমা, হয়। ওটা সত্যি মিষ্টি গাছ। এরপর লতিকা রাজু ও রানীকে সব কথা খুলে বলল। ও বাবা, কথা বলা প্রজাপতি দিয়েছে, মানে এটা সত্যি মিষ্টি গাছ হবে। আসলে এটা মিষ্টি গাছ কিনা আমি জানি না, তবে মা, এই গাছটা আমাদের জীবন মিষ্টি করে দিয়েছে, আমাদের জীবন থেকে তিক্ততা দূর করে দিয়েছে। হ্যাঁ মা, আমাদের বউ শাশুড়ির সম্পর্ক এখন মা মেয়ের মতো হয়ে গেছে। এখন আমাদের আর কোনো রাগ জেদ অভিমান কিচ্ছুটি নেই। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। ঝগড়াঝাটির মধ্যে কোনো সুখ নেই, আছে শুধু অশান্তি। এখন যদি গাছটা মিষ্টি গাছ নাও হয় তাতে আমার মনে কোনো দুঃখ নেই। আজ আমি বড্ড খুশি, আমার মনে আর কোনো আফসোস নেই। হ্যাঁ মা, আজ থেকে আমরা মামির মতোই থাকবো, আপনাকেও আর কিছু বলবো না। এইভাবে লতিকা আর রানীর মনে দুজনের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল। আর ওদিকে ভালোবাসার জোরে গাছটা হঠাৎ করে বিশাল বড় আকার ধারণ করলো আর সারা গাছে বিভিন্ন ধরনের মিষ্টিতে ভরে গেল।
পরদিন সকালে আরে বাবা, এ কি হলো? গাছটা এত বড় হলো কি করে? মা, ও মা, মা বাইরে আসুন। কে গো বৌমা, কি হলো? বৌমা কি পড়ে গেল নাকি? না না মা, আপনার মিষ্টি গাছটা কত বড় হয়েছে দেখুন, আর গাছ ভর্তি মিষ্টি। ও বাবা, তাই তো, এক রাতের মধ্যে গাছটা অত বড় হলো কি করে? আহ, কি রং বাহারি মিষ্টি চুলে আছে। কি গো গিন্নি, এখানে অমন করে মাকে ডাকলে কেন? কি হয়েছে? দেখো গো দেখো, আমার শাশুড়ির গাছে কেমন মিষ্টি ঝুলছে, তাও আবার কেমন রং বাহারি। ও বাবা, তাই তো। তাহলে প্রজাপতি তো ঠিকই বলেছিল মা। হ্যাঁ রে খোকা, হ্যাঁ, আজ আমার সব স্বপ্ন পূরণ হলো। তাহলে মা, তোমাদের মধ্যে যত ভালোবাসা থাকবে গাছটা তত বড় হবে আর তত বেশি মিষ্টি ঝুলবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। বাবারে, আজ থেকে তোকে আর মাঠে কাজ করতে হবে না। তুই গঞ্জে একটা মিষ্টির দোকান দে, আর সেখানে মিষ্টি বিক্রি কর। হ্যাঁ গো মা, তুমি ঠিকই বলেছ। এত বড় একটা মিষ্টির গাছ থাকতে আর এত পরিশ্রম কেন করব? কম দামে মিষ্টি বিক্রি করব, যেন গরিব দুঃখীরাও মন ভরে মিষ্টি খেতে পারে। রাজু গঞ্জে একটা মিষ্টির দোকান দিল। সেখানে সে তাদের গাছের মিষ্টি বিক্রি করতে লাগলো। কম দাম ও নানান রকম মিষ্টি দেখে দোকানে খরিদ্দারও বাড়তে লাগলো। লতিকার গাছের মিষ্টির কথা খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ মিষ্টির গাছটি দেখতে আসতে লাগলো। কে রে মতি, হঠাৎ আমার বাড়িতে এলি? সেদিন তোমাকে উপহাস করে ভুল করেছিলাম গো বুড়িমা। আমি বুঝতে পারিনি গো, পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই। আরে, ওটা কোনো ব্যাপার না। বাড়িতে যখন এসেছিস আমার গাছের মিষ্টি মুখে দিয়ে যা। রাজু বাবা, মতিকে কটা মিষ্টি পেরে দে। নে, সবাই খা। আমার গ্রামের কেউ খালি মুখে আমার বাড়ি থেকে ফিরবে না। এখন থেকে সবাই মিষ্টি মুখ করে যাবে। আহ, কি যে মজা! সত্যি মা, এমন মিষ্টি কিন্তু আগে কখনো খাইনি। এর স্বাদই আলাদা। আমার শাশুড়ির কাছে মিষ্টি বলে কথা, স্বাদ তো হবেই। হ্যাঁ, একদম ঠিক বলেছ গিন্নি। এত কম দামে মিষ্টি বিক্রি করেও দেখতে দেখতে রাজুদের সমস্ত অভাব কেটে গেল। তাদের সংসারে সচ্ছলতা ফিরে এলো। মা, এটা আজকের রোজগার। আজকে আমার মিষ্টির দোকানে সব থেকে বেশি মিষ্টি বিক্রি হয়েছে। আরে বাবা, আজ আমাদের সংসারে কিচ্ছুর অভাব নেই। এবার মনে হয় আমাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করেছেন, আমরা এবার মানুষদের সাহায্য করব। এখন থেকে রোজগার আর নিজেদের জন্য না, সব গরিব মানুষদের জন্য, বুঝলে? সব গরিব মানুষদের জন্য।